খুবই সোজা সাপটা একটা আলাপ দিয়ে শুরু করা যাক। এই মুহূর্তে পিএসজি ইজ দ্য বেস্ট ফুটবল টিম ইন দ্য ওয়ার্ল্ড। তাদের কম্প্যারিজনে রিয়াল মাদ্রিদ কোনোভাবেই ধোপে টেকে না তাদের এই মৌসুমের পারফরমেন্স দিয়ে। খুবই সিম্পল একটা স্ট্যাট দিয়ে ব্যাখ্যা করা যাক। গতকালকে সেমিফাইনাল ক্লাব ওয়ার্ল্ড কাপের ম্যাচে পিএসজি রিয়াল মাদ্রিদের যে ব্লাড বাথটা রিয়াল মাদ্রিদ ফেস করলো, সেই ম্যাচে পিএসজির পিপিডিএটা একটু খেয়াল করা যাক। পিপিডিএ অর্থাৎ পাসেস পার ডিফেন্সিভ অ্যাকশন। বাংলায় ভেঙে বললে হয় যে অপোজিশনকে কয়টা পাসের মধ্যে তার অপোজিশন বলটা দখল নেওয়ার চেষ্টা করে, অর্থাৎ রিয়াল মাদ্রিদের কয়টা পাসের মধ্যে পিএসজি বলটা দখল নেওয়ার চেষ্টা করেছে, সেই মেট্রিকটাকে আসলে পিপিডিএ বলে। পিএসজির পিপিডিএ গতকালকে ছিল 8.4, অর্থাৎ 8.4টা পাসের মধ্যে পিএসজি রিয়াল মাদ্রিদের কাছ থেকে বলটা দখল নেওয়ার চেষ্টা করেছে কাউন্টার প্রেস করে। রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে এই নাম্বারটা, যেখানে ভিনিসিউস এবং এমবাপে তাদের ফ্রন্ট লাইনে খেলেন, সেই নাম্বারটা খুব বাজে নাম্বার। সেটা হচ্ছে 24.6, অর্থাৎ এই কাউন্টার প্রেসিং এবং প্রেসিং এর ইন্টেন্সিটির জায়গায় রিয়াল মাদ্রিদ কোনোভাবেই পিএসজির সঙ্গে পেরে তো ওঠেইনি, বরং যে 4টা গোল রিয়াল মাদ্রিদ মানে গতকালকে হজম করেছে সেটা বরং আপনি কমই বলতে পারেন। স্পেসিফিকলি সেকেন্ড হাফে বলতে পারেন পিএসজি ইন্টার মায়ামির সঙ্গে যেরকম খেলা ছেড়ে দিয়েছিল, অন্তত সেরকমই কিছুটা হলো খেলাটা গতকালকে ছেড়ে দিয়েছে। 2024-25 সালের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন ভার্সেস 2023-24 সালের চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন্সদের ম্যাচ আপটা কোনো মতেই সমানে সমান হয় নাই। সেটা মোটামুটি ম্যাচের প্রথম 5 মিনিটেই আপনি বুঝে গিয়েছেন। কোর্তুয়াকে 2টো সেভ করতে হয়েছে 5 মিনিটের মাথায়, তা না হয়ে গেল, কিন্তু তার পরবর্তীতে রাউল আসেনসিওর ভুল কিংবা রুডিগারের ওই ভুলটা যদি আপনি 10 মিনিটের মাথায় করে বসেন, সেখানে লুই এনরিকের পিএসজি আপনাকে শাস্তি দিয়েই ছাড়বে। সেটাই আসলে রিয়াল মাদ্রিদের ম্যাচে হয়েছে। তবে স্পেসিফিকলি যেই গোলটার কথা বলা দরকার, যেটা আসলে পিএসজির খেলার সৌন্দর্য ডিফাইন করে, সেটা হচ্ছে তাদের তৃতীয় গোলটা। অনেকটা সময় ধরে পিএসজির কাছে বলের পজিশন ছিল, কিন্তু হঠাৎ করেই তাদের ওই পজিশনাল গেম থেকে একটা কাউন্টার ট্রানজিশন বের করে আনার যে দক্ষতাটা, সেটা চ্যাম্পিয়ন্স লিগে তারা যেমন দেখিয়েছে রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনাল এবং ফাইনাল ম্যাচে, সেটাও একই রকম নিদর্শন এই গতকালকের সেমিফাইনাল ম্যাচেও দেখা গেল। ডনারুমা বলটা লঞ্চ করে দিলেন হাকিমির কাছে। মাঝখানে যে কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে মিডফিল্ডটাকে ভেকেট করে দেওয়া, যে কাজটা বারবার দেজিরে দুয়ে করে আসছিলেন। দেজিরে দুয়ে ইজ আ রোলস রয়েস প্লেয়ার। আপনি তাকে যেখানেই ইমপ্লিমেন্ট করেন না কেন, তিনি পজিশনাল সেন্স বুঝে, তার টিমমেটদের অবস্থান বুঝে, বলের জায়গাটা বুঝে তিনি বের হয়ে আসেন, মিডফিল্ডের জায়গাটা ভেকেট করে দেন। তিনি বলটা বাইপাস করলেন আরেকবার হাকিমির সঙ্গে। ততক্ষণে রুডিগার যে কাজটা করেছেন, রুডিগার তিনি বুঝতে পারছিলেন না তার পজিশনটা তিনি দখল করে রাখবেন নাকি তিনি দুয়েকে ফলো করবেন। তিনি দুয়েকে ফলো করলেন, দুয়ে ওই যে পাসটা বের করে আনলেন হাকিমিকে, হাকিমি তারপর বের করলেন দেমবেলেকে। দেমবেলের ওই সাবলাইম পাসটার পর সেখানে রিয়াল মাদ্রিদের ডিফেন্স অলরেডি 2 ভার্সেস 3 সিচুয়েশনে পড়ে গেছে। সেখান থেকে নিস্তার পাওয়ার আর কোনো জায়গা নেই। পিএসজি কালকে সবগুলো জায়গাতে ডমিনেট করেছে রিয়াল মাদ্রিদকে। সেটা আপনি পজিশনের দিক থেকে বলতে পারেন, শর্টস অন টার্গেটের দিকে বলতে পারেন, এবং পিপিডিএ, প্রেসিং, কাউন্টার প্রেসিং, সব জায়গাতে রিয়াল মাদ্রিদ কোনোভাবেই পিএসজির কাছে ধারে কাছেও ছিল না। পিএসজি ডিজার্ভিংলি মাত্র একটা ম্যাচ দূরে আছে একটা কোয়াড্রুপল, একটা ঐতিহাসিক কোয়াড্রুপল জেতার থেকে, এবং সেটা সম্ভব হয়েছে একটা ফ্রেঞ্চ প্রেস রেভলিউশনের কারণে। ফ্রেঞ্চ প্রেস একটা খুব দুর্দান্ত কফি, সেটার কাছে ইনস্ট্যান্ট কফি আপনার কাছে পানসে লাগবেই, যেটা গতকালকে রিয়াল মাদ্রিদের জন্য ছিল। কিন্তু এই ফ্রেঞ্চ প্রেস রেভলিউশনের শুরুটা কিভাবে করেছিলেন লুই এনরিকে? সেই শুরুটা হয়েছিল কিলিয়ান এমবাপে ক্লাব ছেড়ে যাওয়ার মাধ্যমে। কিছু সপ্তাহ আগেই লুই এনরিকে একটা কথা বলেছিলেন, তিনি যেই ভিশনে পিএসজিকে গড়তে চেয়েছিলেন, সেই ভিশনে আসলে কিলিয়ান এমবাপে কোনোভাবেও ফিট করেন না। তার ফিলোসফি খুবই পরিষ্কার, আপনি কিলিয়ান এমবাপের কাছ থেকে 40টা গোল সিজনে পাবেনি, তবে তার জন্য মোর প্রেফারেবল হচ্ছে 4টা প্লেয়ার যদি তাকে 12টা করে গোল বের করে দেয়, সেখানে আপনি 48টা গোল পেয়ে যান। একটা কালেকটিভ এফোর্ট আপনি দলে প্রতিষ্ঠা করতে পারেন, যেটাই আসলে লুই এনরিকে এই সিজনে স্পেসিফিকলি পিএসজিতে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আপনি এই পিএসজি টিমে শুধু উসমান দেমবেলে কেন, সবাইকে নিয়ে আসলে কথা বলতে পারেন। এই পিএসজি টিমের যেই ফর্মিডেবল মিড 3 আছে, ভিতিনিয়া, জোয়াও নেভস এবং ফাবিয়ান রুইজ, সেই সঙ্গে আপনি তাদেরকে তুলনা দিতে পারেন সেই 2008-9 সালের বার্সেলোনা কিংবা 2014-15 বার্সেলোনা, এবং একই সঙ্গে 2016 থেকে 18 সাল পর্যন্ত যেই ফর্মিডেবল রিয়াল মাদ্রিদ ছিল সেই দলগুলোর সঙ্গে। এবং এই ব্যাখ্যা বা এই তুলনা দেওয়ার সময় হয়তো পিএসজি এখন করতেই পারে, তবে এই তুলনাটা দেওয়ার ক্ষেত্রে অবশ্য এক সিজন দিয়ে ব্যাখ্যা করাটা মোটেও সমীচীন নয়, কারণ আপনাকে আরও কয়েকটা সিজন হয়তো দেখতে হতে পারে। তবে এই সিজনে এই ফ্রেঞ্চ প্রেস রেভলিউশন দিয়ে লুই এনরিকে যেটা প্রমাণ করেছেন যে এই পিএসজির পক্ষে যে কোনো দলকে ডমিনেট করে হারানো সম্ভব। আপনি সেই চ্যাম্পিয়ন্স লিগ থেকেই চলে আসতে পারেন। প্রথম রাউন্ডে যখন প্রথম রাউন্ড চলছিল, 8টা ম্যাচ হলো, সেই ম্যাচের অবস্থায় পিএসজির শোচনীয় হাল ছিল। সেইখান থেকে তারা যেভাবে একের পর এক অপোনেন্টকে হারিয়ে এসছে, লিভারপুল,
অ্যাস্টন ভিলা, তারপর আর্সেনাল এবং ফাইনালে ইন্টারন্যাশনালকে 5-0-তে ডেসিমেট করে দেওয়া, তারপর ক্লাব ওয়ার্ল্ড কাপে এসে আতলেতিকো মাদ্রিদকে 4-0 গোলে হারানো, বায়ার্ন মিউনিখকে হারিয়ে দেওয়া এবং গতকালকে রিয়াল মাদ্রিদকে যেভাবে তারা নেগোশিয়েট করেছে সেটা প্রমাণ করে দেয় লুই এনরিকের ভিশনটা একদম সঠিক জায়গায় রয়েছে। ক্লাব ইতিহাসে যেই সর্বশ্রেষ্ঠ দলগুলো রয়েছে সেই দলগুলোর নামের পাশে আপনি এই 2024-25 সালের লুই এনরিকের পিএসজির নামটাও অবশ্যই নেবেন। কিন্তু রিয়াল মাদ্রিদের আসলে হলোটা কি? কার্লো আনচেলত্তির দোষ কি আপনি এখানে দেখতে পান? যে রিয়াল মাদ্রিদের ইমব্যালেন্স নিয়ে তাকে ভুগতে হয়েছে, এখানে আপনি কোনটাকে সবচেয়ে বেশি দুষবেন? আপনি কি রাউল আসেনসিওকে দুষবেন? আপনি কি রুডিগারকে দুষবেন? আপনি কি রিয়াল মাদ্রিদের পোড়া কপালকে দুষবেন নাকি তাদের ফ্রন্ট লাইনকে দুষবেন? আপনি আসলে কোনো জায়গায় ব্যালেন্স করতে পারবেন না। সেখানেই আসলে মূল সমস্যাটা, রিয়াল মাদ্রিদের কোনো ব্যালেন্স নাই। রাউল আসেনসিওর জন্য আপনি একটু হয়তো সমবেদনা জানাতে পারেন, বেচারা টুর্নামেন্টটা শুরু করলেন এত বাজেভাবে, আল হিলালের এগেনস্টে একটা পেনাল্টি কনসিড করলেন, পাচুকার এগেনস্টে রেড কার্ড দেখলেন। ডিন হাউজেন থাকলে কি হতে পারতো, না থাকলে কি হতো সেটা আমরা দেখেছি, থাকলে হয়তো অন্য কিছু হলেও হতে পারতো, কিন্তু যেহেতু আসেনসিও ম্যাচটা খেলেছেন, একটা হরিড ম্যাচ তাকে খেলতে হয়েছে। এবং এমবাপের ইনক্লুশন যে আসলে টিমের কেমিস্ট্রিকে খুব যে একটা উন্নত করেনি, স্পেসিফিকলি ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং কিলিয়ান এমবাপের ওই ফর্মুলাটা এই এক বছরে তো কাজ করেনি, বরং শাবি আলোনসোর জন্য এখন বড় একটা মাথা ব্যথা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপেকে একই সঙ্গে কাজ করানোটা সম্ভবত কোনো ম্যাথের ইকুয়েশন দিয়ে মেলানো সম্ভব না, ফুটবলের ট্যাকটিক্স দিয়ে হয়তো এখন পর্যন্ত মনে হচ্ছে মেলানোটা বেশ কঠিন হয়ে গেছে। রিয়াল মাদ্রিদের অনেকগুলো জায়গা নিয়ে কাজ করার দরকার রয়েছে, সেটা আপনি কম্বিনেশন থেকে বলেন, সেটা ফরমেশন কি হতে পারে পরবর্তী সিজনে, কারেরাস আসবেন কি আসবেন না সেটার কনফার্মেশন হয়তো কিছুদিন পরে চলে আসবে, ফ্রাঙ্কো মাস্তান্তুওনো আসবেন, ফ্রাঙ্কো মাস্তান্তুওনো আসলে আর্দা গুলারকে কিভাবে খেলাবেন, গনসালো গার্সিয়া থাকবেন কি থাকবেন না, তিনি একটা সমাধান শাবি আলোনসোকে এনে দিয়েছেন বটে, কিন্তু সেই সমাধানটা শাবি আলোনসো ধরে রাখতে পারবেন কিনা সেটারও অনেকগুলো প্রশ্নের উত্তর বায়ার লেভারকুজেনের হয়ে ইনভিনসিবল সিজন কাটানো শাবি আলোনসোকে দিতে হবে রিয়াল মাদ্রিদে। বায়ার লেভারকুজেন এবং রিয়াল মাদ্রিদ এক জিনিস না, সেটা মেলালে চলবে না। লুই এনরিকেও কিন্তু একই কথাই বলছেন যে শাবি আলোনসোকে এখনো তুলোধুনো করার সময় আসেনি, এটা একটা প্রি সিজন টুর্নামেন্ট আপনি বলতে পারেন। যদিও ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতাটা রিয়াল মাদ্রিদের সেই সম্মানটাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারত, তবে সেটা আপাতত রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য হচ্ছে না। রিয়াল মাদ্রিদকে অপেক্ষা করতে হবে পুরোপুরি সিজনটা শুরু হওয়া পর্যন্ত। তবে যে দিনটার অপেক্ষা আসলে করতে চাইছিলেন না রিয়াল মাদ্রিদ ভক্তরা, বা তারা চাচ্ছিলেন যে এই দিনটা না আসুক, সেই দিনটা এসে চলে গেছে, কয়েকটা ঘন্টা পার করে হয়ে গেছে যখন আমরা এটা নিয়ে কথা বলছি। কারণ 13 বছর 597টা ম্যাচ, 6টা চ্যাম্পিয়ন্স লিগ, 4টা লা লিগা এবং অসংখ্য আরও যতগুলো ট্রফি রয়েছে 28টার মধ্যে, যেগুলো হয়তো রাখার জায়গা তার ঘরে, তার আলমারিতে নেই, সেই লুকিতা রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গেছেন। যে অধ্যায়টা 2012 সালে শুরু হয়েছিল এবং শুরু হওয়ার পর মার্কা লুকা মদ্রিচকে লেবেল করেছিল রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে জঘন্য সাইনিং হিসেবে, সেই লুকা মদ্রিচ 12 এবং 13 বছর পর তিনি একটা ইলাস্ট্রিয়াস মাদ্রিদ ক্যারিয়ার পেছনে ফেলে তার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ভদ্রলোকের বয়স 40 ছুঁই। তিনি শাবি আলোনসোর সঙ্গে খেলেছেন, যে শাবি আলোনসোর বয়স 42 এবং তিনি এখন রিয়াল মাদ্রিদের ডাগ আউটের কোচ। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে যা অ্যাচিভ করা সম্ভব সবকিছু তিনি অ্যাচিভ করে ফেলেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো, পুস্কাস এবং আলফ্রেদো দি স্টেফানোর ওই ইলাস্ট্রিয়াস তালিকায় আপনি লুকা মদ্রিচকে একজন লেজেন্ডের কাতারে রিয়াল মাদ্রিদের ইতিহাসে রাখতেই চাইবেন। তিনি এসেছিলেন একটা রেফিউজি ক্যাম্প থেকে, সেখানে তার ভবিষ্যৎটা কীরকম হবে তিনি জানতেন না। তারপর তিনি ভাগ্যক্রমে পাড়ি জমা দিলেন লন্ডনে, টটেনহাম হটস্পারের হয়ে খেলেন, কিন্তু তার ক্যারিয়ারটা সেখানে আসলে লিফট অফ করার কোনো জায়গা ছিল না এবং তাকে রিয়াল মাদ্রিদে নিয়ে আসা হলো। তারপর যেই ডাইনেস্টিটা রিয়াল মাদ্রিদে তিনি গড়েছেন, তার ফেলো কম্প্যাট্রিয়েট শাবি আলোনসো ছিলেন এক সময়, সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন, তার মিডফিল্ড ট্রায়ো কাসেমিরো, ক্রোস ছিলেন। তাদের পর তার বিদায়টা হয়তো অতটা মধুর হলো না, কিন্তু তিনি অসংখ্য মধুর স্মৃতি রিয়াল মাদ্রিদকে উপহার দিয়েছেন। তিনি বিদায়বেলায় বলছেন যে রিয়াল মাদ্রিদে হয়ে খেলার তার জীবনকে একদমই পাল্টে দিয়েছেন। তিনি 2012 সালে যখন এই জার্সিটা প্রথম গায়ে চাপিয়েছিলেন, তিনি এটা ফিল করতে পেরেছিলেন যে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ দলে খেলছেন, কিন্তু তিনি বেরিয়েছেন একজন সর্বশ্রেষ্ঠ প্লেয়ার হিসেবেই, একজন কিংবদন্তি হিসেবে। সেটা হয়তো তিনি কখনো কল্পনা করেননি। 2018 সালে তিনি যে ব্যালন ড'রটা জিতেছিলেন, সেই ব্যালন ড'রের ভাগ্যটা সম্ভবত এখন আপনি নিঃসন্দেহে উসমান দেমবেলেকেই হয়তো দিতে চাইবেন। নিঃসন্দেহে আপনি হয়তো এখন ব্যালন ড'রটা যদি দিতে বলা হয়, আপনার সামনে লামিন ইয়ামালকে রাখা হয়, আপনার সামনে রাফিনিয়াকে রাখা হয় এবং উসমান দেমবেলেকে রাখা হয়, আমি খুব কষ্ট হবে রাফিনিয়াকে না দিতে, তবে উসমান দেমবেলেকেই আমি আমার ভোটটা ব্যালন ড'রের জন্য দেবো। গতকালকে প্রথম যে 3টা গোল হলো, প্রথম 3টা গোলে উসমান দেমবেলের অবদানের, এবং এই ঘটনা পুরো সিজন জুড়ে ভুরি হয়েছে। তিনি গোল করেছেন, গোল করিয়েছেন। প্রথম গোলের ওই প্রেস করে রাউল আসেনসিও থেকে ভুলটা বের করাটা কে করলেন? উসমান দেমবেলে করলেন। সেকেন্ড গোলের গোলটা তো তিনি নিজেই করলেন উসমান দেমবেলে, এবং থার্ড গোলে যে কিলার পাসটা আশরাফ হাকিমিকে তিনি খেললেন মাদ্রিদের ডিফেন্সটা চিরে, সেটাও কিন্তু উসমান দেমবেলেই করেছেন। এবং উসমান দেমবেলে পুরো টুর্নামেন্টে
প্রথমবার গতকালকে ম্যাচ স্টার্ট করেছিলেন কারণ তার ফিটনেস ইস্যু ছিল। তারপরও যেভাবে এই স্টেজটাকে নিজের করে নিলেন উসমান দেমবেলে, আপনি কে ভেবেছিল উসমান দেমবেলে যখন পিএসজিতে এসেছিলেন 53 মিলিয়ন ইউরোর বিনিময় তিনি এরকম একটা প্লেয়ার হয়ে উঠবেন 28 বছর বয়সে এসে, যার ক্যারিয়ারে এতগুলো প্রমিস ছিল, এতগুলো পয়সা খরচ করে তাকে যখন বার্সেলোনাতে আনা হয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড থেকে, তখন আপনি হয়তো চিন্তাও করেননি যে উসমান দেমবেলে ক্যারিয়ারের এরকম একটা পর্যায়ে এসে এরকম একটা সিজন উপহার দিবেন। কিলিয়ান এমবাপে এবং উসমান দেমবেলের সময়টা খুব একটা আসলে জমেনি বলতেই পারেন, কারণ পিএসজিতে লুই এনরিকের প্রথম সিজনটা অনেক হিট অ্যান্ড মিস ছিল, কিন্তু যখনই কিলিয়ান এমবাপে চলে গেলেন উসমান দেমবেলেকে ডেকে লুই এনরিকে আলাদা করে বললেন যে তোমাকে কিলিয়ান এমবাপের জায়গাটা নিতে হবে। বাট কিলিয়ান এমবাপে যে কাজগুলো করেননি সেই কাজগুলোকে আরো ভালোভাবে করতে হবে, তোমাকে গোল করাতে হবে, তোমাকে প্রেস করতে হবে, তোমাকে একজন লিডার হতে হবে। উসমান দেমবেলে সেই কথা শুনেছেন, যদিও সিজনের একটা মাঝ পর্যায়ে উসমান দেমবেলের সঙ্গে লুই এনরিকের একটা ঝামেলা তৈরি হয়েছিল, কিন্তু সবকিছু পাল্টে গেল ওই ম্যানচেস্টার সিটির ম্যাচের পর থেকে, যেখানে একটা নতুন উসমান দেমবেলেকে আমরা দেখলাম 2025 সালে এসে। এই উসমান দেমবেলে তার 2024-25 মৌসুমটা শেষ করলেন 41টা গোল দিয়ে। তার চাইতেও বড় ব্যাপার, তিনি গোল করিয়েছেন 17টা, অ্যাসিস্ট তার নামের পাশে। কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে হয়ে 44টা গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন মাত্র 5টা। সো গোল কন্ট্রিবিউশনে কে এগিয়ে থাকছেন? নিঃসন্দেহে এখানে উসমান দেমবেলে এগিয়ে থাকছেন, এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতানো, লিগ জেতানো, কু দে ফ্রান্স জেতানো, এবং মাত্র একটা ম্যাচ যেখানে বাকি রয়েছে ক্লাব বিশ্বকাপে, সেটাও হয়তো পিএসজি এগিয়ে থাকছে চেলসির চাইতে। সেখানে আপনি অবশ্যই উসমান দেমবেলেকে ব্যালন ডিওরের পাল্লায় তাকেই ভোটটা দিতে চাইবেন, তার পাল্লাটাই হয়তো ভারী হয়ে থাকবে। এই উসমান দেমবেলেকে খেলতে হবে চেলসির সঙ্গে, যে চেলসি যারা ফ্লুমিনেন্সকে খুব একটা পাত্তা দেয়নি বলতে পারেন। 2-0 গোলে তারা ফ্লুমিনেন্সকে উড়িয়ে দিয়েছে। জোয়াও পেদ্রোকে নিয়ে একটু আলাদা করে কথা বলা দরকার। জোয়াও পেদ্রো যিনি কিনা ফ্লুমিনেন্সের থেকেই উঠে এসেছিলেন ইউথ প্রসপেক্ট হিসেবে, তাদের একাডেমি থেকে তাদের ইউথ সিস্টেমে খেলেছিলেন প্রায় 8 বছর। সেখান থেকেই তিনি যেই ক্যারিয়ারটা পেয়েছেন ইউরোপে ওয়াটফোর্ডে আসার পর, তিনি এর আগে একবার বলেছিলেন যে তিনি যা পেয়েছেন তার ক্যারিয়ারে ফ্লুমিনেন্সকে তিনি সেজন্য ধন্যবাদ দিতে চান। কারণ ফ্লুমিনেন্সের ওই একাডেমিতে ভর্তি হওয়ার জন্য তার মা সবকিছু বেচে দিয়ে ওই সাও পাওলোতে চলে এসেছিলেন তার ছেলের সঙ্গে, এবং তার ছেলে সেখানে একটা ক্যারিয়ার শুরু করেছিলেন। খুব বেশি দিন আসলে ব্রাজিলিয়ান লিগে তাকে খেলতে হয়নি, তবে ফ্লুমিনেন্সে তাকে 2 হাত ভরে তার ক্যারিয়ারে যা যা অর্জন করা প্রয়োজন বা সামনে তিনি অর্জন করবেন তার সবকিছু কিন্তু ফ্লুমিনেন্সে জোয়াও পেদ্রোকে দিয়েছেন। এবং জোয়াও পেদ্রো সে কারণে ফ্লুমিনেন্সের সঙ্গে 2টা ওয়ার্ল্ডই স্কোর করার পরও তিনি উদযাপন করেননি, এবং ম্যাচ শেষে আসলে ফ্লুমিনেন্সকে তিনি আরেকবার ধন্যবাদ জানিয়েছেন। চেলসিতে আপনি আসলে এরকম ফরওয়ার্ড কবে দেখেছেন যিনি আসলে অ্যাটাকিং নাম্বার 9 হিসেবেও খেলতে পারেন, যিনি একজন অ্যাটাকিং নাম্বার 10 হিসেবেও খেলতে পারেন, ফরওয়ার্ড রোলে খেলতে পারেন, ড্রপ ব্যাক করতে পারেন? এই প্রোফাইলের প্লেয়ার চেলসিতে অনেকদিন ধরে দেখা যায়নি, এবং চেলসির জন্য এটা একটা বড় স্বস্তির জায়গা যে তারা এরকম একটা লাইন আপ যেখানে তারা 260 মিলিয়ন ইউরো অলরেডি ইনভেস্ট করে ফেলেছে এই গ্রীষ্মকালে নতুন সিজনের জন্য। তারা খেলতে যাচ্ছে ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালটা। ফ্লুমিনেন্সের জন্য আপনি একটু কষ্ট পেতেই পারেন, চমৎকার একটা ক্লাব ওয়ার্ল্ড কাপের সিজন তারা পার করলো। থিয়াগো সিলভা তিনি নেক এন্ড নেক খেলার চেষ্টা করেছেন, গোল লাইন থেকে সেভ করেছেন, এক্স ব্লুজ প্লেয়ার। এবং ফাবিও তিনি তার হিপের ব্যথা নিয়ে খেলেছেন, তাও তিনি তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছিলেন ফ্লুমিনেন্সের ম্যাচে চেলসির এগেইনস্টে। তবে এখন সব চোখটা থাকবে আপনার চেলসি পিএসজির ব্লকবাস্টার ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিকে। মেট লাইফ স্টেডিয়ামে রবিবার দিবাগত রাত 1টায় ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালটা আপনি দেখবেন। এই ফাইনালটাকে আপনি বলতে পারেন ওল্ড এম্পায়ার ভার্সেস নিউ এম্পায়ার, সেটা অবশ্যই টাকা ইনভেস্টমেন্টের দিক থেকে। 2003 সালে রোমান আব্রাহামোভিচ যখন চেলসিকে কিনেছিলেন তার মূল লক্ষ্য ছিল একটাই, সেটা হচ্ছে চেলসিকে তিনি ইউরোপের বেস্ট টিম করতে চেয়েছিলেন। ইউরোপের বেস্ট টিম করতে চাইলে আপনাকে অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগটাই জিততে হবে। সেটা 2012 সালে বায়ার্ন মিউনিখের এগেইনস্টে তাদের ঘরের মাঠে চেলসি তাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগটা ফাইনালি জিতেছিল। তারপর তারা 2021 সালেও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। কিন্তু 2010-11 সালের দিকে যখন কিউএসআই কাতারি স্পোর্টস ইনভেস্টমেন্ট পিএসজিতে ইনভেস্ট করলো তাদেরকে ইউরোপের সেরা বানানোর জন্য, তারপর নাসের আল খেলাইফি একের পর এক ইনভেস্টমেন্ট করে গেছেন, একের পর এক স্টার প্লেয়ার এনেছিলেন। তারও লক্ষ্য ছিল একটাই, চ্যাম্পিয়ন্স লিগ জেতা। কিন্তু ভাগ্যের কি নির্মম বলা ঠিক না, ভাগ্যের কি অদ্ভুত পরিহাস, তার সকল স্টার চলে যাওয়ার পর ফাইনালি লুই এনরিকের হাত ধরে তিনি চ্যাম্পিয়ন্স লিগটা জিতলেন এই বছর 2024-25 সালে, এবং তার লক্ষ্যটা পূরণ হলো। এবং নিঃসন্দেহে এই মুহূর্তে এই যে নিউ এম্পায়ার কাতারি মানি ইনভেস্ট করার পর পিএসজি ইজ দ্য বেস্ট টিম ইন দ্য ইউরোপ। তবে চেলসি কোনোভাবেই সেই জায়গায় বেস্ট টিম তাকে আপনারা বলবেন না। চেলসি ইনফ্যাক্ট ক্লাব ওয়ার্ল্ড কাপে তারা বেশ ফেভারেবল ড্র পেয়েই আসলে এই রাউন্ডে উঠে এসছে। যদি আপনি চিন্তা করে দেখেন ফ্লামেঙ্গোর সাথে তারা যদি ম্যাচটা না হারতো, অর্থাৎ ওই ম্যাচটা যদি তারা জিতে যেত, তবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা ম্যাচ খেলতো বায়ার্ন মিউনিখের এগেইনস্টে, এবং তাদেরকে পিএসজিকে পেতে হতো যদি বায়ার্ন মিউনিখকে তারা পার করতে পারতো কোয়ার্টার ফাইনালি। অর্থাৎ মোটামুটি একটা ফেভারেবল ড্র নিয়েই
চেলসি খুব একটা চ্যালেঞ্জের মুখোমুখি না হয়ে বেনফিকাটাকে আপনি অত চ্যালেঞ্জ বলবেন না। সেখানে যেই নাটকগুলো হয়েছে তার পরবর্তীতে তারা এই ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে এসেছে। অথচ পিএসজি তারা নেগোশিয়েট করেছে আতলেতিকো মাদ্রিদকে, তাদেরকে খেলতে হয়েছে মেসির এগেনস্টে, তাদেরকে খেলতে হয়েছে বায়ার্ন মিউনিখের এগেনস্টে, রিয়াল মাদ্রিদকে তুলোধুনো করে তারা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে এসছে। এবং এই চেলসির এগেনস্টে পিএসজিকেই আপনি ফেভারিট ধরতে চাইবেন। তবে চেলসির যে রিসেন্ট সেটআপটা রয়েছে, চেলসিকে আপনি এই মুহূর্তেই বাদ করে দিতে পারবেন না, কারণ ময়েসেস কাইসেদো এবং এনজো ফার্নান্দেজ এবং একই সঙ্গে রোমিও লাভিয়া কিংবা আন্দ্রে সান্তোস যদি খেলেন, তবে মিডফিল্ড ভার্সেস মিডফিল্ড একটা 4v3 বা 3v3 ব্যাটল কিন্তু মিডফিল্ডে হতে পারে। রিয়াল মাদ্রিদের যারা প্রেস করে না যে ফরওয়ার্ডরা, তাদের মতো কিন্তু চেলসির ফরওয়ার্ডরা নয়। লিয়াম ডেলাপ যদি খেলেন, জোয়াও পেদ্রো এবং কোল পালমারের যদি ইনক্লুশনটা ঠিকঠাক মতো থাকে, তবে প্রেসিং ইন্টেন্সিটি, কাউন্টার প্রেসিং ইন্টেন্সিটিতে পিএসজিকে ম্যাচ করার সম্ভাবনা চেলসির রয়েছে। এখনই বলা যাচ্ছে না তারা নেক এন্ড নেক খেলতে পারবে, তবে চেলসি পিএসজি ম্যাচটা বেশ ইন্টারেস্টিং একটা ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনাল হতে পারে। লুকা মদ্রিচের বিদায় নিয়ে আপনি আপনার মন্তব্য কিন্তু জানাতেই পারেন। তার সবচেয়ে কাছের যে স্মৃতিটা আপনার মনে পড়ছে তার ফুটবলিং ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদে, সেটা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনাল নিয়ে, রিয়াল মাদ্রিদের বিদায় এবং চেলসি পিএসজির ম্যাচআপটা নিয়েও কিন্তু আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। দ্য ডেইলি স্টার সকল লেটেস্ট আপডেট পেতে আপনি চলে যেতে পারেন thedailyStar.net এর ওয়েবসাইটে, এবং একই সঙ্গে দ্য ডেইলি স্টারের যে এক্সপ্লেইনারগুলো এবং স্পেসিফিকলি ফুটবল নিয়ে যে এক্সপ্লেইনার বা সিঙ্গেল পডকাস্টগুলো যদি আপনি দেখতে চান, তবে আপনি চলে যান thedailyStar.net এর ইউটিউব চ্যানেলে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন thedailyStar.net এর ইউটিউব চ্যানেলে।